জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রীরা লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে করেছেন সম্পদের পাহাড়, থাকছে বিস্তারিত রিপোর্টে। এবং সর্বশেষ জানাবো দীর্ঘ 15 বছরের মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে একযোগে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দর্শক, একটা শিরোনাম দেখে খুবই অবাক হয়েছি, কিন্তু অবাক হলেও হয়তো এটিই বাস্তবতা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছেন, ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল। এটা তো খুবই দুর্বল চিত্তের কথা। ভালো সম্পর্ক তো থাকবেই। ভালো সম্পর্ক বলতে এখানে এই শিরোনামটা এমনভাবে প্রতিফলিত হচ্ছে এবং তার বক্তব্যের মাঝে যেটা দাঁড়ায় যে ভারতকে আমার একেবারে নতজানু হয়ে থাকতে হবে, যদি না থাকে তাহলে খবর ছিল। খবর তো এমনি, আমরা তো খবরের মধ্যেই আছি। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পুলিশ ভাইদের নিয়ে কথা বলতে চাই। ভাই বললাম এই কারণে যে বাংলাদেশে আমরা মোটামুটিভাবে সবাইকেই ভাই বলি এবং ভাইয়ে ভাইয়ের এই সম্পর্কটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব দেশেই, বিশেষ করে উন্নত দেশে যেখানে গণতান্ত্রিক সংস্কৃতি চালু আছে, সেখানে অন্তত পুলিশকে সাধারণ মানুষ বন্ধু হিসেবে রাখে। আপনারা যারা বিদেশে যান, ঘোরাঘুরি করেন বা বিভিন্ন দেশের মুভি দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক। দর্শক, একটা শিরোনাম দেখে খুবই অবাক হয়েছি, কিন্তু অবাক হলেও হয়তো এটিই বাস্তবতা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছেন, ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল। এটা তো খুবই দুর্বল চিত্তের কথা। ভালো সম্পর্ক তো থাকবেই। ভালো সম্পর্ক বলতে এখানে এই শিরোনামটা এমনভাবে প্রতিফলিত হচ্ছে এবং তার বক্তব্যের মাঝে যেটা দাঁড়ায় যে ভারতকে আমার একেবারে নতজানু হয়ে থাকতে হবে, যদি না থাকে তাহলে খবর ছিল। খবর তো এমনি, আমরা তো খবরের মধ্যেই আছি। খুব কি ভালো খবরের মধ্যে আছি? যেমন প্রধানমন্ত্রীর প্রথম সফরে সবচেয়ে এখন যেটি আলোচিত এবং বিতর্কিত সেটি হচ্ছে রেল সংযোগ। আমরা কিছুই পেলাম না, আমরা পাওয়ার মতন কোনো ঘোষণা ভারতের তরফ থেকে পেলাম না। তিস্তার পানি বন্টন তো দূরের কথা, গঙ্গার যে পানি বন্টন চুক্তি হয়েছিল বহু বছর আগে, সেটি আগামী বছর নবায়ন হবে কিনা সেটা নিয়েই এখন প্রশ্ন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলছেন। তো এখন কিন্তু ভারত কিন্তু খুব চমৎকারভাবে রেল সংযোগটা নিয়ে গেল। তো এখন আর কি, মানে এমনিতেই আব্দুল মোমেনের আগে যখন নাকি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন কি বলেছিলেন মনে আছে? যে আমি ভারতকে বলেছি যেভাবেই হোক না কেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এইরকম যদি মানে থাকে, গার্ডস থাকে, তাহলে তো মুশকিল। মানে খুবই দুর্বল চিত্তের একটা, বলতে হবে যে আমাদেরকে সসম্মানে মান সম্মান নিয়ে আমাদের সমস্ত প্রতিবেশীর সাথে, ভারত সহ সবার সাথে সম্পর্ক রাখতে হবে। সেটা না বলে যেই খবরটা আসলো যে ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল। এই কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন, এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে। লাভবান হচ্ছে কি হচ্ছে না, এটা যদি অধিকাংশ মানুষ মনে করে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আব্দুল মোমেন বলেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। এই অঞ্চলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ চায় না। অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এই সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে। আওয়ামী লীগের সফল এবং গৌরবময় 75 বছরের ইতিহাসে 43 বছর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে আসছেন। তার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্য আয়ের দেশে জায়গা করে নিয়েছে আরও আগেই। তো যাই হোক, সব কথা ঠিক আছে, কিন্তু এই যে ভারতের সঙ্গে সম্পর্কটা আমরা মর্যাদার সঙ্গে যে রাখতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা অনেক পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। ভারতের যা যা দরকার তারা ঠিকই সেটি নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না। সেই কথাটা না বলে যেভাবে তিনি বললেন যে ভারতের সাথে ভালো সম্পর্ক না রাখলে বাংলাদেশের খবর ছিল, মানে বাংলাদেশ যেন একদম ধ্বংস হয়ে যেত। বাংলাদেশের প্রতিবেশী আরও ছোট ছোট রাষ্ট্র আছে, নেপাল আছে, ভুটান আছে, এমনকি মালদ্বীপ পর্যন্ত হাতছাড়া হয়ে গেছে, ভুটানও নাই, শ্রীলঙ্কাও নাই। তাতে কি ওইসব দেশের খবর হয়ে গেছে? মোটেই হয়নি, বরং তারা আত্মমর্যাদার সঙ্গে আছে। আমরা কতখানি আত্মমর্যাদা নিয়ে আছি, এটা হলো অনেক প্রশ্ন সাপেক্ষ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যান্ডকাপ পকেটে থাকে, এর বেশি কিছু তাদের দেখা যায় না, এবং রাস্তায় কথা বলতে গেলে কোনো প্রবলেমে পড়লে তারা এই পুলিশ বাহিনীর সদস্যরা সবার আগে এগিয়ে আসে এবং মানুষ তাদেরকে বন্ধু ভাবে, ভাই ভাবে, আশ্রয় হিসেবে বিবেচনা করে। পুলিশকে ভয় পায় এরকমটা কিন্তু আমরা দেখি না। কিন্তু অগণতান্ত্রিক দেশগুলোতে, যেসব দেশে স্বৈরতন্ত্রের চর্চা আছে, যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেই সব দেশে বা যেসব দেশের রাজনৈতিক নেতৃত্বের মানসিকতার মধ্যে সামন্ততান্ত্রিক চিন্তা চেতনা আছে, অগণতান্ত্রিক ভাবনা আছে, সেই সব দেশে পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলোকে সরকারগুলো বা রাজনৈতিক নেতৃত্ব ব্যবহার করে। এবং এই ব্যবহার করতে গিয়ে এই দুই পক্ষের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয় যাতে করে পুলিশ আর পুলিশ থাকে না, তারা রাষ্ট্রের একটা নিপীড়নের শক্তি হিসেবে ব্যবহৃত হয়। মানুষ তাদেরকে ভয় পায়। বাংলাদেশে হিস্টোরিক্যালি আমরা কম বেশি সেরকম দেখতে পাই। সব সময় যে সেটা হয় তা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয়। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, অভিজ্ঞতা বলে, যে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যের সবার না হলেও অনেকেরই ভেতরটা অত্যন্ত ভালো। তাদের ট্রেনিং খুব একটা খারাপ না, তারা চাইলে অনেক ভালো কাজ করতে পারেন, তারা চাইলে যে কোনো অপরাধের তদন্ত করতে পারেন, সফল তদন্ত করতে পারেন, তারা চাইলে যে কোনো সময় যে কোনো অপরাধীকে খুঁজে বের করতে পারেন। শুধু তাই নয়, আমরা তো পৃথিবীর অন্যান্য দেশে পিস কিপিং মিশনের, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা যখন যান, আমরা তো তাদের সাকসেস স্টোরি দেখি। এবং যখন কোনো ঘটনা ঘটে তারা কিছুই পারেন না, যখন সরকারের উপর মহল থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে কোনো ইচ্ছে প্রকাশ করা হয় যে একে খুঁজে বের করতে হবে, একে ধরতে হবে, একে শাস্তি দিতে হবে, এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখি যে পুলিশ বাহিনীর সদস্যরা সেটা পারেন। কাজে তাদের সক্ষমতা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি মূল কথায় প্রবেশ করি। এতদিন ছিল উন্নয়নের প্রচারের প্রবল একটা জোয়ার, এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে যে চারদিকে কেবলই দুর্নীতির প্রবল জোয়ার, এবং দুর্নীতিকে বড় একটা সমস্যা হিসেবে এই সরকার কখনোই যে স্বীকার করেনি তার প্রমাণও আমরা তাদের কথাবার্তাতে বিভিন্ন সময় দেখেছি। বরং এটা নিয়ে কথা উঠলেই বিরোধী মতের এবং দলের লোকদের ওপরে একটা দায় চাপানোর চেষ্টা কিন্তু আমরা দেখেছি। এই প্রবণতা ছিল। কিন্তু এখন পুলিশের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির খবর প্রকাশিত হওয়াতে এটা নিয়ে নতুন একটা সংকট তৈরি হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ ও সাংবাদিকরা এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন। দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নানা ধরনের সম্পদের হিসেব সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। দুজনই সাবেক হলেও খুবই ক্ষমতাধর হিসেবে পরিচিত। রাজনৈতিক কথাবার্তাও তারা দুজন বলেছেন। প্রথমে আমরা দেখলাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবিশ্বাস্য সম্পদের বিবরণ প্রকাশ হলো। এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছি। এটাকে একটা ফ্রেন্ডলি ফায়ার অবস্থা হিসেবে অনেকেই দেখছেন। তার বিরুদ্ধে খবর প্রকাশের পরে তিনি যখন নিরাপদে দেশের বাইরে পরিবার সহ চলে গেলেন, তারপরও দুদককে নিয়ে তাদের নামে এবং পত্রিকায় প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়ার পাশাপাশি দুদকের তদন্তে আরো নতুন নতুন সম্পদের খবর বের হয়ে আসে। এর বেশ কাটতে না কাটতেই আরেকটি পত্রিকায় প্রকাশিত হয় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর। আসাদুজ্জামান মিয়ার সম্পদের যে হিসেব সংবাদ মাধ্যমে বের হয়েছে তা অবশ্য বেনজিরের তুলনায় কম, কিন্তু সাবেক এই দুই পুলিশ কর্মকর্তার
সম্পদের পরিমাণ যে কোনো বিবেচনাতেই অস্বাভাবিক। ঘটনা দুটো বিবেচনায় নিলে বিশেষ একটি পার্থক্য চোখে পড়ার মতো, তা হলো বেনজিরের ঘটনায় পুলিশ প্রশাসনিক তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি। আগে যেটা আমি বলেছিলাম, তখন মনে করা হয়েছিল যে এটা হয়তো রাজনৈতিক একটা বিষয়, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এটা সামনে এসছে হয়তো, তাই পুলিশের দিক থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। কিন্তু আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিবরণ প্রকাশের পর এটা নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে বড় ধরনের অস্বস্তি দেখা গিয়েছে। অবশ্য আরও কয়েক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাঝারি গোছের বা আরেকটু উপরের দিকে খবরও কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। কারা এগুলো প্রকাশ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্নীতি বন্ধের চেয়ে লুটপাটের খবর ও তথ্য প্রকাশের বিরুদ্ধে তাদের বেশি মনোযোগী হতে আমরা দেখলাম। অনেক পুলিশ কর্মকর্তাকে সন্দেহ করা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে পুলিশের ভেতরে থেকেই একদল লোক এইসব তথ্য গণমাধ্যমকে সরবরাহ করছেন। এই সন্দেহে আরও কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের খবরও আমরা গণমাধ্যমগুলোতে বা মিডিয়াতে আসতে দেখেছি। এইসব খবর প্রকাশের ফলে আলোচনায় এসেছে পুলিশ বাহিনীর ভাবমূর্তির প্রসঙ্গটি। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে তাদের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই দুর্নীতির, কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয়টি যেহেতু রাজনৈতিক হিসেবে বিবেচিত হয়েছিল, সম্ভবত সে কারণেই এ নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে শুরুতে তেমন কোনো প্রতিক্রিয়ার কথা কিন্তু আমরা শুনতে পাইনি। কিন্তু মিস্টার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের বিষয়টি প্রকাশ হওয়া সেই অর্থে রাজনৈতিক নয়, এখানে মূল ইঙ্গিতটি দুর্নীতির দিকে। সংখ্যাটি যাই হোক না কেন, পুলিশে এমন কেউ নিশ্চয়ই আছেন যারা দুর্নীতিতে জড়িত, তারা দুর্নীতির মাধ্যমে সম্পদ করেছেন বা করে চলেছেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি দিয়েছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের প্রতি তাদের চরম ক্ষোভের বিষয়টি প্রকাশ পেয়েছে। এই ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে যে পুলিশ বাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত, ঢালাও এবং অতিরঞ্জিত। তারা এটাও মনে করেন যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং দেশবিরোধী চক্র পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত হয়। তেমনি কোনো কোনো গণমাধ্যমও পুলিশের বর্তমান এবং সাবেক সদস্যদের ব্যাপারে মানহানিকর নেতিবাচক সংবাদ প্রচার করে একই ভূমিকা পালন করছে। মূলত যে দুটো ঘটনার জের ধরে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের ঢালাওভাবে অভিযুক্ত করবার দায়ে সংবাদ মাধ্যমকে দায়ী করেছে, সে সূত্রে সাংবাদিকদের তরফে তো এ প্রশ্ন তোলা যায় যে সংবাদ মাধ্যমের ভূমিকাকে স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এক করে বক্তব্য দেওয়াটা অনেকটা পুরনো আওয়ামী কৌশলের মতোই হয়ে গেল। যে কোনো অভিযোগের জবাবে আওয়ামী লীগ এতদিন যে রেটোরিক বা বয়ান ব্যবহার করেছে এটাও তেমনই, মানে বিরোধীদের কথায় কথায় স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক আখ্যায়িত করার মতো ব্যাপারটা আর কি। যাই হোক, এবার পুলিশ ও সাংবাদিকদের দিকে সেই একই অস্ত্র প্রয়োগ করলেন। তবে এতে ফল হলো উল্টো, কারণ অনেক মিডিয়া সরকার দরদি হওয়ার পরেও গণতন্ত্র এবং জনগণের অধিকারের প্রশ্নে তাদের আপোষহীন দেখা না গেলেও তাদের স্বাধীনতার চেতনার প্রতি অঙ্গীকার ও অসাম্প্রদায়িক নীতি নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ নেই। এটাই তাদের মূলধন, অন্তত কথাবার্তা তো তাই। রাজনৈতিকভাবে গণতন্ত্রের পক্ষে থাক বা না থাক, তারা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি বা সাম্প্রদায়িক এই অভিযোগ কেউ মেনে নেবেন না। ফলে সম্পাদক পরিষদ, ডিআরইউ, এডিটর্স গিল্ড থেকে শুরু করে এমন আরও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পুলিশের এই ধরনের আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন। সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন এবং অযৌক্তিক আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করে সম্পাদক পরিষদ। এই ঘটনার পরে সাংবাদিক নেতা এবং পুলিশের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক হয়। সেই বৈঠকের সব তথ্য মিডিয়াতে প্রকাশ না হলেও আমরা তো যা জানতে পেরেছি তাতে পুলিশের পক্ষ থেকে সেখানে এমন কিছু হাস্যকর দাবি করা হয় যা রীতিমতো বিস্ময় জাগানিয়া। কেউ কেউ দাবি করেন পুলিশের বিরুদ্ধে কোনো খবর প্রকাশের আগে পুলিশের অনুমতি নিতে হবে, পুলিশের দাবি এটা। কেউ কেউ নাকি সেই সভায় দাবি করেন অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স ছাড়া পুলিশের বিরুদ্ধে কোনো সংবাদ ছাপা যাবে না। এই ধরনের কথা বা অবস্থা কোন পর্যায়ে গেলে উঠতে পারে আশা করি আমার শ্রোতা দর্শকরা সহজেই অনুমান করতে পারছেন। আসলেই আমাদের অবস্থাটা ভয়াবহ। আমরা যতটা খারাপ মনে করি অবস্থা তার চাইতে আশঙ্কাজনক। শুধু পুলিশ কেন, এবার যুক্ত হয়েছে আমলারাও।
ছাগল কাণ্ডের কথা দেশের সবাই এখন জানে। সেই আমলাও নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছে এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান। অনেক পেশাদার সাংবাদিকরা জানার পরেও এই খবরগুলো এতদিন কেন মিডিয়াতে আসেনি সেই প্রশ্ন কেউ তুলছেন। কিন্তু এখন যখন আসছে, তারপরে সরকার বরং এগুলোকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করছেন। এই পুলিশ ও আমলাতন্ত্রের এমন ভয়াবহ অবস্থা তৈরির পেছনে মূল দায় হচ্ছে সরকারের। বিশেষ করে বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার যে সংস্কৃতি এরা চালু করেছে, তারই ফল হিসেবে দেশের সব প্রতিষ্ঠান আজ দুর্নীতির নীরব প্রতিযোগিতায় লিপ্ত। কার চেয়ে কে বেশি লুটপাট করতে পারে তার যেন এক অঘোষিত নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে আজ প্রতিটি সেক্টরে। আর এই অবস্থা তৈরি হয়েছে একচেটিয়া ক্ষমতায় থাকার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে ব্যবহারের জন্য। এরা সরকারের ঘনিষ্ঠ লোক হিসেবেই এতটা ক্ষমতাধর হয়ে উঠেছেন। এখন সরকার তাদের অস্বীকার করে নিজেদের দায় মুক্ত ভাবতে চেষ্টা করছে, কিন্তু তা হয় না। এর পুরো দায় সরকারের। এই অবস্থায় পুলিশের তরফ থেকে নিজেদের দুর্নীতির বিষয়ে খবর প্রকাশের বিষয়ে যে আপত্তি বা আবদার, তা মামার বাড়ির আবদারের মতো, এবং মামার বাড়ির আবদারের চেয়ে কোনো অংশে কম নয়। পুলিশ প্রশাসনের মাত্র দুই তিনজন ব্যক্তির খবর প্রকাশই যদি এই অবস্থা হয়, তাহলে বাকিদের খবর বের হলে কি হবে তা বলাই বাহুল্য। ভেতরের অবস্থা আসলেই খুব শোচনীয়। এখন পুলিশ বলতেই পারেন এগুলো ব্যক্তির দায়, এই জন্য গোটা প্রতিষ্ঠানকে দুর্নীতিবাজ বলে ট্যাগ করা যাবে না। কিন্তু বিগত নির্বাচনগুলোতে পুলিশ ও সারা দেশের থানাগুলো যে ভূমিকা পালন করেছে, তা তো আর কোনো ব্যক্তির অপরাধের পর্যায়ে আটকে থাকেনি, বরং ভোট ডাকাতির সহযোগিতার, মানুষের অধিকার হরণে পুরস্কার বন্টনের কথা সবাই জানেন। ফলে এই প্রতিষ্ঠানটি এখন আর রাষ্ট্রের বা জনগণের স্বার্থের দেখভাল করতে সক্ষম তা কেউ মনে করতে পারছেন না। এটা পুরোপুরি দলীয় স্বার্থের রক্ষকে পরিণত হয়েছে, যদিও এখন সেই দলও তাদের আর স্বীকার করছে না। যতক্ষণ দুর্নীতির খবর প্রকাশ না হচ্ছে, ততক্ষণ তাদের দলীয় ও সরকারের পরিচয় বজায় থাকছে। খবর প্রকাশ হলে দল আর স্বীকার করছে না। কঠিন একটা অবস্থা। এখন মজার বিষয় হচ্ছে, এই দলটি সাংবাদিকদের যেভাবে নিয়ন্ত্রণ করতে চায়, যেভাবে বেশিরভাগ মিডিয়া ও সাংবাদিকদের দলীয় চিন্তার সহযোগী হিসেবে পেতে চেষ্টা করে, পুলিশও একই পথে হাঁটতে চাইছে। কিন্তু এটা তো হতে পারে না। রাজনৈতিক দলের চেয়ে পুলিশ কখনো বেশি সুবিধা পেতে পারে না। অনেকে মনে করেন পুলিশকে নিজেদের অবস্থানটা বোঝানোর জন্য সরকারি এগুলো করাচ্ছে। সে যাই হোক, জনগণ এবং রাজনীতি বাদ দিয়ে ক্ষমতা এবং লুটপাট নির্ভর হয়ে পড়লে একটি দেশের চিত্র এমনই হবে, আর এটি হচ্ছে স্বাভাবিক। পুলিশ অ্যাসোসিয়েশনের দীর্ঘ বিবৃতিতে নানা কিছু বলা হলেও সামগ্রিকভাবে তাদের চাওয়ার বিষয়টি বেশ পরিষ্কার। এই চাওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমে কোনো পুলিশ কর্মকর্তার দুর্নীতি, অস্বাভাবিক সম্পদ অর্জন বা কোনো অভিযোগ নিয়ে কিছু লেখা যাবে না। এমনকি সাংবাদিকতার সাধারণ নীতি নৈতিকতা মেনেও তা করা যাবে না। এটা উদ্বেগজনক চাওয়া এবং সাংবাদিকতার উপর সরাসরি চাপ হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ পুলিশ দেশের একটি প্রভাবশালী বাহিনী এবং সরকারের বিশেষ শক্তি। তারা এমন দাবি করলে বুঝতে হবে দেশের সব অন্যায়কে ন্যায্য বলে মেনে নেওয়ার লোকের অভাব হবে না। আর তা একটি জাতিকে সব রকম অধঃপতনের দিকে দ্রুত ধাবিত করতে থাকবে। এই অবস্থায় সব সীমাবদ্ধতা সত্ত্বেও সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ও জনগণের পক্ষে থাকতে হবে আমাদের। অবশ্যই বিবেক ও চিন্তার স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকতাকে আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। পুলিশের প্রেস নোট অনুযায়ী সংবাদ পরিবেশন অবস্থাকে আরও খারাপ করে তুলবে যদি গদি মিডিয়া কখনো জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। শুধু হাইপ তুলে সময় পার করা সাংবাদিকতার কাজ না, ইস্যুর পর ইস্যুতে জনগণকে ব্যস্ত রাখা মিডিয়ার কাজ হতে পারে না। জাতি গঠনের হাতিয়ার হচ্ছে মিডিয়া। ফলে সাংবাদিকতাকে পুলিশ নয় করে তুলতে হবে জনবান্ধব। আর গোটা পুলিশ প্রশাসনকে বুঝতে হবে এই ধরনের ভঙ্গুর রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা যে অন্যায় ও লুটের সংস্কৃতি চালু করেছেন, অবশ্যই সবাই নয়, কেউ কেউ তা থেকে বের হতে না পারলে আইনের পোশাকের কোনো সম্মান থাকবে না যা জনগণের চোখে, বরং এই পোশাক দুর্নীতির সহায়ক একটি উপকরণ হিসেবে বিবেচিত হবে। ফলে ভাবমূর্তি উদ্ধারের জন্য সংবাদ মাধ্যমে খবর প্রকাশের আগেই পুলিশের নিজ উদ্যোগেই চিহ্নিত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া দরকার। গণতন্ত্র হরণের সহায়ক বা দলীয় ক্যাডারের মতো আচরণ না করে রাষ্ট্রের এবং জনগণের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করবার চেষ্টা করা দরকার। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকবেন।